বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিস। বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সর্বপ্রথম যে টপিকটা আসবে সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সেই সাথে ট্রেন্ড লাইন। এই তিনটা হলো একদম বেসিক। এই তিনটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে এই যে সাপোর্ট, সাপোর্ট কাকে বলে? একটা লেভেল বা একটা প্রাইস লেভেল, যেখান থেকে প্রাইস বারবার হয়তো প্রাইস কমতে কমতে সেখানে যায়, ওই লেভেলে গিয়ে সাস্টেন করতে পারে না, তখন বায়ারদের আগ্রহ বাড়ে, ডিমান্ড বাড়ে, তখন প্রাইসটা বেড়ে উপরের দিকে চলে যায়। এখন এইরকম একটা লেভেল থেকে যখন একাধিকবার, একাধিকবার বলতে অন্তত পক্ষে ২ বার, এর পরবর্তীতে যতবার এটা বাউন্স ব্যাক করবে তত বেশি শক্তিশালী হবে। সাপোর্ট আমরা তাকেই বলবো যখন যে কোনো একটা লেভেল থেকে মিনিমাম ২ বার বাউন্স ব্যাক করবে এবং এরপরে যত বেশিবার হলো এটা এখান থেকে বাউন্স ব্যাক করবে, ওই সাপোর্টটা তত বেশি স্ট্রং হবে। এই হলো সাপোর্ট, এটা একদম বেসিক জিনিস। তো এই যে সাপোর্ট, শক্তি বিবেচনায় সাপোর্টের ধরন, একটা বলো সাধারণ সাপোর্ট আর একটা হলো স্ট্রং সাপোর্ট। যেটা হলো ১ বা ২ বার টাচ করবে সেটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো। প্রথমবার যখন টাচ করবে তখন সাপোর্ট হইতে পারে এরকম একটা একটা বিবেচনা মাথায় রাখবো। সেকেন্ড টাইম যখন ওখান থেকে বাউন্স ব্যাক করবে তখন আমরা বলবো যে এটা সাপোর্ট। তার আগে কিন্তু ওই সাপোর্টের ভ্যালিডিটি নাই। এরপরে যদি ৩ বার বা তার বেশিবার বাউন্স ব্যাক করে সেখান থেকে, তাহলে আমরা ওইটাকে স্ট্রং সাপোর্ট বলবো। যেমন এই যে চারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাপোর্ট কাম রেজিস্ট্যান্স ছিল। এই জায়গাটা দেখেন রেজিস্ট্যান্স ছিল, তখন তারপরে কিন্তু এটা সাপোর্ট হয়ে গেছে। এই যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এরকম যখন ৩ বার ৪ বার এই প্রাইস বাউন্স ব্যাক করবে ওই লেভেল থেকে এবং ভালো ভলিউম যদি আসে, তাহলে আমরা বুঝবো যে ওই সাপোর্টটা স্ট্রং সাপোর্ট। এটা হলো সাপোর্টের বেসিক। এরপরে আসি হলো রেজিস্ট্যান্স। ঠিক একই জিনিস, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের ওই লেভেলটা থাকবে উপরে, প্রাইস থাকবে হলো নিচে। যখন একটা প্রাইসে বারবার বাধাপ্রাপ্ত হয়ে প্রাইস আবার নিচে ফল করে, তখন ওটাকে আমরা বলি হলো রেজিস্ট্যান্স। এবং একবার যদি হয় তাহলে সম্ভাবনা তৈরি করে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করার। সেকেন্ড যখন আরেকবার সেখান থেকে পুল ব্যাক করে তখন ওইটা রেজিস্ট্যান্স হিসেবে স্বীকৃতি পায়। এরপরে ৩ বার ৪ বার ৫ বার যতবার এটাকে টাচ করে প্রাইস ফল করবে, ওই রেজিস্ট্যান্সটা তত বেশি স্ট্রং হবে। আর এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকবার প্রাইস পুল ব্যাক করছে, ওখানে টাচ করার পরে নিচে পড়ে গেছে, প্রাইসটা সাস্টেইন করতে পারে নাই। এই সমস্ত জায়গাগুলো হলো রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা একই। একটা হলো প্রাইসের নিচে থাকবে সেটা হলো সাপোর্ট, আর একটা প্রাইসের উপরে থাকবে সেটা হলো রেজিস্ট্যান্স। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষেই আমাদের কেনাবেচা করতে হয়। নিয়মটা কি সেটা আমি পরে বলতেছি। এরপরে আসি সাপোর্ট রেজিস্ট্যান্স। এই যে আমাদের দেখেন সাপোর্ট কিভাবে রেজিস্ট্যান্স হয়ে যায়, আবার রেজিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চার্টের মধ্যে দেখেন এটা সাপোর্ট ছিল, সাপোর্টটা কিন্তু যখন প্রাইসটা নিচে নেমে আসছে, প্রাইস ব্রেক করে যখন নিচে চলে আসছে, তখন কিন্তু সেটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। এরকম সাপোর্ট কিন্তু অনেক সময় ওই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ। যখন প্রাইস উপরে থাকে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট থাকে, যখন ওইটা প্রাইসটা যখন ব্রেক করে নিচে নেমে যায় তখন ওইটা হয়ে যায় রেজিস্ট্যান্স। এই যে এখানে দেখেন আমাদের রেজিস্ট্যান্স, উপরে রেজিস্ট্যান্স ছিল, নিচে সাপোর্ট, তারপরে যখন সাপোর্টটাকে ভেঙে এসে নিচে চলে আসছে তখন ওই সাপোর্টটা হয়ে গেছে হলো রেজিস্ট্যান্স। তো এটা জাস্ট ও রোলটা রিভার্সাল করে, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করে। আমি একটু মানে টেনে যাচ্ছি, আপনারা একটু বুঝে নিয়েন আর কি। এরপরে হলো এই যে রেজিস্ট্যান্স দেখেন, রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্ট হয়ে গেছে। তখন আগে রেজিস্ট্যান্স ছিল, এই যে প্রিয় রেজিস্ট্যান্সটা পরবর্তীতে সাপোর্ট হয়ে গেছে। এরকম সাপোর্টটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয় অনেক সময়। তো এই জিনিসগুলা দেখাইলাম, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এগুলা কিন্তু আপনি মার্কেটে খুব কম পাবেন। এটা খুব কম পাবেন যে এক লাইনে বা একটা পয়েন্টে প্রাইস আপ ডাউন করতেছে। রিয়েল মার্কেটে এই জিনিসটা সবসময় পাওয়া যায় না। এই জন্য আমাদের কি করতে হয়, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ব্যবহার করতে হয়। যে একটা জোন ব্যবহার করতে হয়, এখানে দেখেন খেয়াল করেন আমাদের প্রাইস কিন্তু একটা জায়গা থেকে বা একটা পয়েন্ট থেকে বাউন্স ব্যাক করে নাই। কি করছে, হয়তো একটু নিচে বা একটু উপরে ছিল। এই জন্য আমরা যেটা করি, আমরা একটা জোন এঁকে নিই। এই যে জোন এঁকে নিব, সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জোন। যখন রেজিস্ট্যান্স জোন এঁকে নিব, ওইখানে যখন প্রাইস রিঅ্যাক্ট করবে তখন আমরা সিদ্ধান্ত নিব সেল বা বাইয়ের ব্যাপারে। তো এই যে রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ এই জায়গাতে আমাদের হলো বাই এবং সেল। সাপোর্ট জোনে আমরা সবসময় বাই করব এবং রেজিস্ট্যান্স জোনে সেল করব।
সেটা আমরা খুঁজবো এরকম রেজিস্ট্যান্স রিসেন্টলি কোন জায়গাগুলোতে তৈরি করছে, এগুলো ফাইন্ড আউট করে রাখবো আগেই। আমরা আগে থেকে প্রিপারেশন নিব যে এই রেজিস্ট্যান্সে গেলে আমি কি করব, আবার এই সাপোর্ট ভেঙে যদি প্রাইস নিচে চলে যায় সেক্ষেত্রে আমি কি করব, এই প্ল্যানিং গুলো আমাদের আগেই করতে হবে। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন একে রাখছি, তার পরবর্তীতে যখন আমি ট্রেড করব সাপোর্টে কিনবো আর হলো রেজিস্ট্যান্সে বিক্রি করব, এটা আমার হওয়া উচিত কি স্ট্র্যাটেজি বা আমার হলো প্ল্যানিং। এরপরে যখন রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করে উপরের দিকে চলে যাবে ব্রেকআউট করে, তখন আমি আবার নতুন করে একটা প্ল্যান সাজাবো, কারণ রেজিস্ট্যান্সটা হয়ে যাবে সাপোর্ট। তার পরবর্তীতে আমরা এখান থেকে 1%, 2%, 3% নিচে হয়তো একটা স্টপ লস সেট করে তার পরবর্তীতে আমরা একটা ট্রেড নিব। এরকম করে আমাদের ট্রেডগুলা করতে হয়। এখন আসেন ট্রেন্ড। আমাদের ট্রেন্ডের ব্যাপারে যদি বলি, আপ ট্রেন্ড, সাইড, তারপরে হলো সাইডওয়েজ ট্রেন্ড, তারপরে হলো ডাউন ট্রেন্ড। যখন আপ ট্রেন্ড হয় তখন কিন্তু আমাদের কি হয়, হায়ার লো তৈরি করে করে উপরের দিকে যায়। আর যখন সাইডওয়েজ থাকে, মার্কেট তিন প্রকারের, একটা হলো আপ ট্রেন্ড, একটা সাইডওয়েজ, আর একটা হলো ডাউন ট্রেন্ড। যখন সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করবে তখন ওই হাই এবং লো গুলা প্রায় একই লেভেলে থাকে এবং একটা রেঞ্জের মধ্যে প্রাইসটা ঘোরাঘুরি করে। এই সময়টা হলো সাপোর্ট, সাইডওয়েজ। সাইডওয়েজ এর পরে একটা শেয়ার সবসময় আপ ট্রেন্ডে যাবে, বিষয়টা ওরকম না। ডাউন ট্রেন্ডেও যাইতে পারে, আবার আপ ট্রেন্ডেও যাইতে পারে, যে কোনো দিকে মুভ করতে পারে। কিন্তু আমাদের সাইডওয়েজ যখন চলবে তখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে প্রাইস কোন দিকে মুভ নেবে, আমাদের কিন্তু সেইভাবে সিদ্ধান্তটা নিতে হবে। আমি এই চিত্রের মাধ্যমে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো যে ট্রেন্ড তিন প্রকারের। এই ট্রেন্ড কোনটা আপ ট্রেন্ড, কোনটা ডাউন ট্রেন্ড, এটা আমাদেরকে বুঝতে হবে। তো ট্রেন্ড লাইন কিভাবে আঁকবেন, এই যে দেখেন হায়ার লো যখন তৈরি করছে, পুরো হায়ার লো গুলাকে কানেক্ট করা একটা ট্রেন্ড আঁকবো। এই ট্রেন্ডটা যখন আঁকবো তখন ওটাকে বলবো আপ ট্রেন্ড। এই যে আমাদের চার্টে দেখতে পাচ্ছেন যে কয়েকটা সুইং লো যেটা ছিল, সুইং লো গুলাকে কানেক্ট করাই দিছি, এটা হয়ে গেছে ট্রেন্ড লাইন। এরপরে এটা হলো আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইন। এই যে দেখেন আমরা সুইং লো গুলাকে কানেক্ট করে দিছি, এটা হলো আপ ট্রেন্ডের একটা ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে, সাপোর্টে যা কাজ করে সেম টু সেম কাজ করবে হলো ট্রেন্ড লাইন। আমাদের সাপোর্ট আগে ছিল কেমন, সাপোর্ট ছিল হরিজন্টাল, আর এইটা আমাদের হলো আমরা যখন ট্রেন্ড লাইন আঁকবো সেই ট্রেন্ড লাইনটা হবে ইনক্লাইন, কিন্তু কাজ একই। সাপোর্টের কাজ এবং ট্রেন্ড লাইনের কাজ সেম টু সেম কাজ, বাট এটা ইনক্লাইন্ড আর এটা হলো হরিজন্টাল, এই হলো পার্থক্য। তো এরপরে আসেন ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড যখন হবে তখন কিন্তু পুল ব্যাক করতে করতে এটা সাধারণত নিচে নামে। মানে বিষয়টা হলো যে লোয়ার হাই কি বলে, লোয়ার হাই এবং লোয়ার লো, লোয়ার হাই তৈরি করতে করতে নিচে নামবে এবং লোয়ার লো তৈরি করে নিচে নামবে। যখন আমরা এই যে লোয়ার হাইটাকে কানেক্ট করাই দিব, লোয়ার হাইটাকে কোনো একটা রেখা দিয়ে যদি আমরা কানেক্ট করা দেই, এই যে লাইনটা আমি আঁকলাম সেটা হলো আমাদের ডাউন ট্রেন্ড লাইন। তো এই ডাউন ট্রেন্ড লাইন এখানে দেখেন চার্টের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুইং হাই যেগুলো আছে সেগুলাকে জাস্ট আমরা কানেক্ট করাই দিছি, একটা ট্রেন্ড লাইন হয়েছে। বারবার কিন্তু প্রাইসটা ওইখানে গিয়ে গিয়ে রিজেক্ট হচ্ছে। বারবার যখন রিজেক্ট হবে, একাধিকবার যখন রিজেক্ট হবে তখন ওইটা রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট হবে। এরপরে যতবার এটাতে গিয়ে প্রাইসটা ফল করবে ততবার এটাকে স্ট্রং হইতে থাকবে। তো যত বেশি বার টাচ করে প্রাইস ফল করবে তত বেশি এটা স্ট্রং। আপ ট্রেন্ডের বেলাও তাই, আপ ট্রেন্ডের বেলা যতবার এটাকে টাচ করে প্রাইস উপরের দিকে উঠবে ওই ট্রেন্ড লাইনটা ওই সাপোর্ট হিসেবে তত বেশি কাজ করবে। একবার যদি ট্রেন্ড লাইন ব্রেক করে তাহলে আমাদের বুঝতে হবে যে ট্রেন্ড যেটা ছিল, যে গতিতে সে আগাচ্ছিল, যে ধারায় আগাচ্ছিল, সেই ধারাটা ব্রেক করে সে অন্য ধারায় চলে যাচ্ছে। এই কারণে যখন এই ট্রেন্ড লাইন ব্রেক করবে তখন আমরা সাধারণত ওই শেয়ার থেকে বের হয়ে যাই, কারণ তখন ট্রেন্ড রিভার্সাল করার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এরপরে আসেন এই ডাউন ট্রেন্ড লাইন এবং আপ ট্রেন্ড লাইন, এই যে দুইটা জিনিস, সেই জিনিস দুইটা বুঝতে হবে। অনেকেই করে কি, আপ ট্রেন্ড আঁকার সময় আমরা ভুল করে থাকি, এই যে উপরে সুইং হাই আছে এই সুইং হাইকে কানেক্ট করে। আমি আজকে একটা চার্টে দেখছি, কে জানি অ্যানালাইসিস দিল, তো ট্রেন্ড লাইন আঁকছে উল্টা পাশে। ট্রেন্ড লাইন সবসময় মাথায় রাখবেন, আপ ট্রেন্ড সবসময় এই যে হায়ার লো, সেই হায়ার লোকে কানেক্ট করাবে। এই যে 2 নাম্বার দিয়ে এখানে যে মার্ক করা আছে এইটাকে কানেক্ট করে, উপরের দিকে কিন্তু না। উপরেরটা কিন্তু কম বেশি হইতে পারে, এইটাকে আমরা কাউন্ট করব না। যখন আপ ট্রেন্ডটা আঁকবো তখন আমাদের যে হাই থাকবে, লোয়ার হাই, সরি হায়ার লো, সেই হায়ার লো গুলাকে যখন কানেক্ট করব তখন ট্রেন্ড লাইন হবে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা। দেখেন ডাউন ট্রেন্ডে কি হয়েছে, জাস্ট উপরের যে
লো হাইগুলা, লোয়ার হাই যেগুলা থাকে, লোয়ার হাই করতে করতে তো নিচে নামে, ওই লোয়ার হাইগুলাকে কানেক্ট করতে হবে। তো লোয়ার হাইগুলাকে কানেক্ট যখন করবেন তখন আপনি একটা ডাউন ট্রেন্ড পাবেন। এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যখন আপনি ডাউন ট্রেন্ডে থাকবেন তখন আপনার ট্রেন্ড লাইনটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, আর যখন আপ ট্রেন্ডে থাকবেন তখন এই লাইনটা হয়ে যাবে আপনার সাপোর্ট। এই হলো বিষয়। এরপরে আমরা ঠিক যেরকম ভাবে ওই সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন আঁকছিলাম, আমাদের কিন্তু ট্রেন্ড লাইন জোন কিন্তু আঁকতে হবে। ট্রেন্ড লাইন জোন আঁকলে পরে তাহলে পরবর্তীতে আপনি যেটা করতে পারবেন, আপনার ট্রেড গুলা বেশি নিখুঁত হবে। তার কারণ একটা লাইন বরাবর কখনোই মার্কেটে প্রাইস রিয়াক্ট করে না, একটা লাইন বরাবর বা একটা পয়েন্ট বরাবর কখনো রিয়াক্ট করে না। এটা একটা জোন আঁকতে হয় বা ওই লাইনের কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে প্রাইসটা রিয়াক্ট করতে পারে। এই কারণে আমাদের সবসময় জোন ব্যবহার করতে হয়। আমরা সবসময় জোন ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। তো জোন এঁকে এই যে ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও কিন্তু প্যারালাল একটা লাইন এঁকে আমরা জাস্ট ওই সুইং যে লো গুলো আছে সেগুলোতে সুন্দর করে কানেক্ট করে দিলে একটা জোন পাওয়া যায়। সেই জোনটা আমাদের কিন্তু আপ ট্রেন্ডের বেলা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং ডাউন ট্রেন্ডের বেলা এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এটা হলো বেসিক। এরপরে ট্রেন্ড লাইনটা আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, আপ ট্রেন্ডের সময় সাপোর্ট এবং ডাউন ট্রেন্ডের সময় এটা রেজিস্ট্যান্স। এই হলো বিষয়। এখন আরো অনেক বিষয় আছে, এগুলো নিয়ে কথা বললাম না। কনফ্লুয়েন্স সাপোর্ট কাকে বলে, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেক বিষয় আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ফরমেশন হয়, এই সমস্ত বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি এই স্লাইডে, এবং এটা আরো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি। কোন ক্যান্ডেলের কি কাজ, কোন প্যাটার্নের কি কাজ, এই সমস্ত বিষয়গুলো আমরা এই আস্তে আস্তে কোর্সটা বিল্ড আপ করে ফুল কমপ্লিট একটা কোর্স আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটার কাজ চলতেছে, এই কাজটা শেষ হলে পরবর্তীতে আমি আপনাদের সামনে এটা তুলে ধরবো। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করলাম, এই যে টেকনিক্যাল বেসিক যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, এইটা কেন দেখাইলাম? এইটা দেখানোর উদ্দেশ্যটা হলো, আচ্ছা এই জিনিসগুলা না দেখাই, আমি জাস্ট সরাসরি প্রথম দিকে চলে যাই। এটাতে আমার প্রায় প্রায় অলরেডি 239টা স্লাইড হয়েছে। তো এইটা কমপ্লিট করতে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে কোর্স সেটা কমপ্লিট করতে অন্তত পক্ষে আমার 600 থেকে 700 স্লাইড হবে। তো এটা যখন ফুল কমপ্লিট করতে পারবো তখন আমি এটা আপনাদের কাছে রিভিল করব, এবং ভিডিও আকারেও যাবে, পিডিএফও যাবে। যারা যারা চান পাবেন, অসুবিধা নাই, চিন্তার কোনো কারণ নাই। এটা হলো কথা। এখন আমি আপনাদেরকে এটা কেন দেখাইলাম, এই বেসিকটা কেন দেখাইলাম, এখন এইখানে দেখেন, একটু খেয়াল করেন। এটা হলো একটা সাপোর্ট জোন, এইখানে দেখেন, এটা হলো একটা সাপোর্ট জোন। আমাদের সবসময় কিনতে হবে কোথায়? সাপোর্টে। সবসময় আমরা কিনবো কোথায়? সাপোর্টে। এখন সাপোর্টে যদি আমি কিনি, একটা পয়েন্ট ধরে যদি আপনি ট্রেড করতে যান, অনেক সময় এই ট্রেডটা আপনি ধরতে পারবেন না। আপনার মনে হচ্ছে যে প্রাইস বাড়তে পারে, আমি কিনবেন, কিন্তু দেখা যাবে যে ওই যে জোনটা বা যে লাইনটা, সেই লাইনকে ক্রস করে উপরের দিকে চলে গেছে অলরেডি, অথবা নিচে নেমে গেছে, আপনি কনফিউজড হয়ে যাবেন। যদি আপনি জোনে কেনেন তাহলে আপনার জন্য ট্রেডিংটা সহজ হবে। ধরেন এই যে একটা জোন আঁকছি, সাপোর্ট জোন, আমি সাপোর্ট জোনে কিনবো, এটা আমার প্ল্যান। এই যে যখন কিনবো, তাহলে আমি কোথায় স্টপ লস দিব সেটাও আমার কিন্তু ঠিক থাকতে হবে। এই যে জোনটা আঁকছি যেখানে ডিমান্ড তৈরি হয় বেশি, বারবার এখানে আসলেই বায়ারদের শক্তি বেড়ে যায়, বায়াররা কিনতে চায়, যার কারণে প্রাইস সাস্টেইন করতে পারে না। এই জায়গাগুলোতে আমি কিনবো। কেনার সময় আপনাকে প্ল্যানিং করতে হবে যে আমি এটা কোথায় বিক্রি করব, কমলে কোথায় বিক্রি করব, বিক্রি হলে কোথায় বিক্রি করব। এইটা কিন্তু আপনাকে পূর্ব পরিকল্পিত থাকতে হবে। ট্রেড টাইমে আপনি এটা পরিকল্পনা করে পারবেন না, আপনাকে পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান নিয়েই আগাইতে হবে। এখন মনে করেন আপনি আজকে শেয়ারটা কিনছেন সাপোর্ট জোনে, এখন এখান থেকে 2 থেকে 3% মধ্যে আপনার একটা জায়গায় একটা স্টপ লস সেট করে রাখলেন। স্ট্যান্ডার্ড হলো 2.5 থেকে 3%। এর বেশি লস নেওয়াটা আমাদের জন্য ক্ষতিকারক, হার্মফুল। যারা এর বেশি লস নিতে চায় বা এর বেশি লস হাতে নিয়ে যারা প্ল্যান করে, তারা হলো ম্যাক্সিমাম টাইমই অনেক সময় ধরে এই শেয়ারটাকে হাতে রাখতে হয়। তো আমরা যেহেতু শর্ট টাইম ট্রেডার, আমরা শর্ট টার্ম ট্রেডার ট্রেডিং করতেই বেশি পছন্দ করি। আমি সাধারণত যেটা করি, একটা মোমেন্টাম শুরু হলে পরে ধরেন কাছাকাছি কোনো একটা ছোট লোকাল রেজিস্ট্যান্স আছে, সেই লোকাল রেজিস্ট্যান্স পর্যন্ত আমি চুপ করে বসে থাকি। আমি জানি যে প্রাইসটা উপরের দিকে উঠবে, বাট আমি সাপোর্ট জোনে কিনবো না। আমি কিনবো কোথায়?
আমার লোকাল যে রেজিস্ট্যান্স আছে, কাছাকাছি আমার যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হলে আমি কিনি। ব্রেকআউট হলে কিনি কেন? তখন অলরেডি মোমেন্টাম শুরু হয়ে যায়। তা আমার স্ট্র্যাটেজিটাই ওরকম, মোমেন্টাম শুরু হলে পরে আমি ঢুকি। অনেক সময় এটা ফেল করে, বাট ম্যাক্সিমাম টাইমই যেটা হয় যে হয়তো একটু সাস্টেইন করে, একটু জায়গাতে হয়তো ঘোরাফেরা করে, 2-4 দিন 5 দিন ঘোরাফেরা করে, তারপরে ওঠে। কিন্তু আমি ওই যে মোমেন্টাম, আমার যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোন থেকে যখন বের হয় ভালো ভলিউম নিয়ে, আমি চেষ্টা করি ঠিক তখন ঢোকার। এরপরে যদি 2-4 দিন ঘোরাফেরা করে, ওটা কোনো অসুবিধা নাই। তো এই যে সাপোর্ট জোনের কাছাকাছি আপনাকে কিনতে হবে। এখন ভাই যে বললো একটু আগে, আমাদের এক বড় ভাই বললো যে আমি হয়তো বিক্রি করার একটা প্ল্যান করছি, রেজিস্ট্যান্সের কাছাকাছি বিক্রি করবো, ওই ধরনের একটা প্ল্যান করছি। ধরেন এই যে রেজিস্ট্যান্স জোন, আমি এই রেজিস্ট্যান্স জোনে বিক্রি করব, সাপোর্ট জোনে কিনছি, এর নিচে আমার স্টপ লস লাগানো আছে। আমার প্ল্যান হলো ভাই আমি রেজিস্ট্যান্সে বিক্রি করব। ধরেন এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এখানে আসছে, আমি এই জায়গায় সেল করব, এটা আমার আগের প্ল্যান। তো এই যে পরের ক্যান্ডেলটা কিন্তু দেখেন ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে। এখন এই জায়গায় আমার করণীয় কি? আমি আমার প্ল্যানেই আমি ফিক্স থাকবো, আমি রেজিস্ট্যান্সে বিক্রি করব। এই জায়গায় আমি বিক্রি করবই, কারণ এটা আমার টার্গেট। আমি বিক্রি করলাম, করার পরে এইটা ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে। যাওয়ার পরে স্বাভাবিকভাবে সেটা রিটেস্টের জন্য আসে। এই দেখেন এটা উপরের দিকে গেছে, যাওয়ার পরে ব্রেকআউট করার পরে কিন্তু রিটেস্টের জন্য নিচে আসছে। আসার পরে কিন্তু হয়তো জোনের মধ্যে আসে নাই, কিন্তু কাছাকাছি আসছে। আসার পরে কি হয়েছে, তারপরে সে আবার উপরের দিকে চলে গেছে। এখন আমি যেটা করব, এইখানে যখন ব্রেকআউটটা করবে, যদি এরকম হয় যে আর রিটেস্টের জন্য আসে নাই, জাস্ট উপরের দিকে চলে যাচ্ছে, হয়তো তখন আমি কি করব, ওই জায়গাটায় আমি কিনলাম। এই কেনার পরে তখন কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটা আমার জন্য হয়ে গেছে সাপোর্ট। কারণ এইটা, এই রেজিস্ট্যান্সটা আমার হলো রোলটা রিভার্সাল করছে, তখন রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যাবে। দেখেন প্রাইস যখন উপরে, তখন আপনার এটা হলো, এই জোনটা রেজিস্ট্যান্স জোনটা হয়ে গেছে সাপোর্ট। এই সাপোর্টের 1 বা 2% নিচে আমি হলো একটা স্টপ লস সেট করে রাখলাম। স্ট্র্যাটেজি হবে এরকম, আমি রেজিস্ট্যান্সে বিক্রি করব, এটা আমার পূর্ব পরিকল্পনা, আমি সেখানে বিক্রি করবই। এর পরবর্তীতে যেটা হবে, প্রায় ব্রেকআউট করে প্রাইস উপরের দিকে চলে গেছে, এরপরে আমার আবার নতুন করে একটা প্ল্যান। ধরেন এইখানে আমি কিনবো, কিনে নিচে এই যে আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটা সাপোর্ট হয়ে গেছে, তার 1 বা 2% বা 3% নিচে আমি একটা স্টপ লস লাগায় রাখবো, যে এইটা হিট করলে আমি আবার সেল করে দেবো। আদারওয়াইজ এটা যদি ব্রেকআউট যেহেতু করছে, এটা যদি সফল ব্রেকআউট হয়, তাহলে এই প্রাইসটা উপরের দিকে যাবে। উপরের দিকে গেলে আমি কি করব, আবার একটা রেজিস্ট্যান্স খুঁজে সেই রেজিস্ট্যান্সে আমি প্ল্যান করব। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কি কি কাজ করে একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে যা দেখাইলাম, এর বাহিরেও কিন্তু অনেক বিষয় আছে যেগুলো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এখানে দেখেন লেখা আছে। প্রথম কথা হলো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ট্রেন্ড লাইন সাপোর্ট। তারপরে লেখা আছে 50 ইএমএ, 200 ইএমএ, 20 ইএমএ, বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ডের কয়টা লাইন? বলিঞ্জার ব্যান্ডের 3টা লাইন। একটা হলো আপার লাইন, একটা হলো লোয়ার লাইন, একটা হলো মিডিল লাইন। মানে আমরা যে ব্যান্ড বলি সাধারণত, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড আর হলো মিডিল ব্যান্ড। তো তিনটাই কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এরপরে ইসিমকো ক্লাউডের অনেকগুলা লাইন আছে, সেগুলো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তারপরে ফিবোনাচি রিট্রেসমেন্টের যেগুলা লাইন, যেমন 38.2, 50%, তারপরে হলো 61.8%, এই লাইনগুলা প্রত্যেকটাই কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তারপরে ভলিউম প্রোফাইল আছে, গ্যাপ ফিল জোন আছে, সাইকোলজিক্যাল লেভেল আছে, এই সমস্ত জিনিসগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষেই আমাদের কি হওয়া উচিত, ট্রেড হওয়া উচিত। সেটা যে কোনো ধরনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স হইতে পারে, ডাইনামিক সাপোর্ট হইতে পারে, আবার আমাদের যে রেগুলার সাপোর্ট যেগুলো, সেটা সেই সাপোর্ট হইতে পারে। আবার ডাইনামিক সাপোর্ট এবং রেগুলার সাপোর্টের সমন্বয়ে একটা সমন্বিত সাপোর্ট হইতে পারে। এই যে সমন্বিত সাপোর্টকেই বলি আমরা কনফ্লুয়েন্স সাপোর্ট, যেখানে আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এবং সেই সাথে মুভিং অ্যাভারেজ অথবা আরএসআই সাপেক্ষে অথবা এমএসিডির সাপেক্ষে অথবা ইসিমুকো ক্লাউডের সাপেক্ষে অথবা ফিবোনাচি রিট্রেসমেন্টের লাইনগুলোর সাপেক্ষে, এই সমস্ত বিষয়গুলো যত বেশি উপাদান, এখানে লেখা আছে দেখেন, যত বেশি উপাদান একসাথে কোনো লেভেলকে সাপোর্ট হিসেবে দেখায়, সেই লেভেল তত বেশি বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী। এটি টেকনিক্যাল অ্যানালাইসিসের একটি মূল মন্ত্র। একে বলা হয় কনফ্লুয়েন্স সাপোর্ট, অর্থাৎ একাধিক সাপোর্ট ফ্যাক্টর যদি এক জায়গায় মিলে যায়, তাহলে ওইটাকে বলবো আমরা কনফ্লুয়েন্স সাপোর্ট। এই যে সাপোর্ট, সেই সাপোর্টের বিভিন্ন ধরনের উদাহরণও এখানে দেয়া আছে। ধরেন প্রিভিয়াস সুইং লো, 50 ইএমএ,
তারপরে দেয়া আছে ফিবোনাচি 50% রিট্রেসমেন্ট। এই জিনিসগুলা যত বেশি উপাদান এক জায়গায় একত্রিত হবে, একটা জোন তৈরি করবে, সেই জোনটা তত বেশি স্ট্রং হয়। তো এই জিনিসটাই আমি আপনার এখানে এই যে চার্টের মধ্যে দেখাইছি, দেখেন এইখানে প্রিভিয়াস একটা সুইং লো বা সুইং হাই ছিল, সেই সাথে একটা মুভিং অ্যাভারেজ যাচ্ছিল, তারপরে ফিবোনাচি রিট্রেসমেন্টের একটা লেভেল ধরছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন একটা জায়গায় সবাই বলবে এখানে সাপোর্ট জোন, তখন ওইটা তত বেশি স্ট্রং। সেই সাথে ধরেন আরএসআই ডাইভারজেন্সি আসছে, অথবা এমএসিডি গ্রিন হয়ে গেছে, মানে সিগন্যাল লাইন উপরের দিকে চলে গেছে, এই সমস্ত বিষয় যখন আসবে তখন হলো ওই সাপোর্টটা তত বেশি স্ট্রং হয়।